হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে থার্ড সেমিস্টারে যে দুটো ডিএসসিসি পেপার আছে, অর্থাৎ ডিএসসিসি 3 এবং ডিএসসিসি 4, এই দুটি পেপারের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। এবং তোমাদের এসএসসি পেপার জানো, সেক্ষেত্রে তোমাদের এসএ কিউ আছে, সেই এসএ কিউ প্রশ্নোত্তর পরে অন্য ক্লাসে আমি আলোচনা করে নেব। আজকে তোমরা মূল যে পেপার দুটি আছে ডিএসসিসি পেপার, এই পেপারের সাজেশনগুলো তোমরা একটু দেখো। প্রথমেই তোমাদের ডিএসসিসি 3 পেপার 10 নম্বরের প্রশ্ন ইউনিট 1 থেকে দেখো। ইউনিট 1 থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কিন্তু আমি স্টার দিয়ে চিহ্নিত করেছি। প্রথম প্রশ্ন, ব্যক্তিগত নির্দেশনা ও দলগত নির্দেশনা বলতে কী বোঝো? ব্যক্তিগত ও দলগত নির্দেশনার সুবিধা অসুবিধাগুলি বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন, মাধ্যমিক বিদ্যালয়ে নির্দেশনার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। একটি উত্তম বিদ্যালয় নির্দেশনার কর্মসূচির শর্তাবলী বা প্রয়োজনীয় উপাদানগুলি আলোচনা করো। তারপরে কি আছে? নির্দেশনার সংজ্ঞা এবং নির্দেশনার প্রকৃতি ও পরিধি আলোচনা করো। নেক্সট, নির্দেশনার বিভিন্ন প্রকার কাজ বা কার্যাবলী বিস্তারিত আলোচনা করো। আবারও তোমাদের বলছি যে যেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে এগুলো হচ্ছে তোমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ, অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবারে ইউনিট 2 এ আলোচনা করব। তার আগে একটা বিষয় বলি, এই সাজেশনের উপর তোমাদের স্টাডি মেটেরিয়াল তৈরি করা আছে, অর্থাৎ পিডিএফ নোটস তৈরি করা আছে। তোমরা যদি কেউ পারচেস করতে চাও পিডিএফ নোটসটা, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো, ইউনিট 2, এখানে প্রথম প্রশ্ন, ব্যক্তিগত নির্দেশনা বলতে কী বোঝো? বয়ঃসন্ধিকালে বা কিশোর কিশোরীদের জন্য ব্যক্তিগত নির্দেশনার গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করো। ব্যক্তিগত নির্দেশনার গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করো। পরের প্রশ্ন, বৃত্তিমূলক নির্দেশনা কাকে বলে? প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বৃত্তিমূলক নির্দেশনার কার্যাবলী বা ভূমিকা আলোচনা করো। তারপরে দেখো 3 নম্বর প্রশ্ন, এখানে 3টে মোস্ট ইম্পর্টেন্ট। প্রথম 3টে, শিক্ষামূলক নির্দেশনা বলতে কী বোঝো? শিক্ষার বিভিন্ন স্তরে শিক্ষামূলক নির্দেশনার কার্যাবলী আলোচনা করো। তারপরে বৃত্তিমূলক নির্দেশনার সংজ্ঞা দাও। বর্তমান সমাজে বৃত্তিমূলক নির্দেশনার গুরুত্ব বা প্রয়োজনীয়তা লেখো। এবারে 3 নম্বর ইউনিট থেকে প্রথম প্রশ্ন, অনির্দেশক বা পরোক্ষ পরামর্শ দান বলতে কী বোঝো? এই পরামর্শদান পদ্ধতির সুবিধা অসুবিধাগুলি লেখো। তারপরে নির্দেশক বা প্রত্যক্ষ পরামর্শদান বলতে কী বোঝো? এই পদ্ধতির বিভিন্ন পর্যায় বা ধাপগুলি উল্লেখ করো এবং এর সুবিধা অসুবিধা লেখো। তারপরে কি? পরামর্শদান বা কাউন্সিলিংয়ের সংজ্ঞা দাও। পরামর্শদানের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। নেক্সট আছে, দলগত পরামর্শদান বলতে কী বোঝো? ব্যক্তিগত ও দলগত পরামর্শদানের সুবিধা অসুবিধাগুলি আলোচনা করো। নেক্সট, এবারে 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন ইউনিট 1 থেকে কি আছে? ইউনিট 1 থেকে দেখো, প্রথমেই ইউনিট 1 থেকে আছে ব্যক্তিগত ও দলগত নির্দেশনার মধ্যে পার্থক্য লেখো। তারপরে আছে নির্দেশনা ও পরামর্শ দানের মধ্যে প্রধান পার্থক্যগুলি লেখো। নেক্সট, নির্দেশনার যে কোনো 5টি কাজ আলোচনা করো। তারপরে নির্দেশনা ও শিক্ষার মধ্যে সম্পর্ক আলোচনা করো। এবার 2 নম্বর ইউনিট থেকে কি আছে? 2 নম্বর ইউনিট থেকে আছে শিক্ষামূলক ও বৃত্তিমূলক নির্দেশনার মধ্যে পার্থক্য। ব্যক্তিগত নির্দেশনার উদ্দেশ্যগুলি সংক্ষেপে লেখো। শিক্ষামূলক নির্দেশনা বলতে কী বোঝো? এর গুরুত্ব লেখো। আর বৃত্তিমূলক নির্দেশনার উদ্দেশ্যগুলি কী কী? 3 নম্বর ইউনিট দেখো। 3 নম্বর ইউনিটে 5 নম্বরের প্রশ্ন করবে কি? 5 নম্বরের প্রশ্ন এখানে আছে সংহতিমূলক বা সমন্বয়ী পরামর্শদান বলতে কী বোঝো? এর বৈশিষ্ট্যগুলি লেখো। তারপরে প্রত্যক্ষ পরোক্ষ পরামর্শদানের মধ্যে পার্থক্য নির্ণয় করো। নেক্সট, ব্যক্তিগত ও দলগত পরামর্শদানের মধ্যে পার্থক্য। একজন ভালো পরামর্শদাতার গুণাবলী সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, পরামর্শদানের গুরুত্ব বা প্রয়োজনীয়তা সংক্ষেপে লেখো। এবারে তোমাদের পরের যে পেপার ডিএসসিসি 4 পেপার, এই পেপারের সাজেশনটা তোমরা দেখো। আবারও বলছি, তোমাদের এই সাজেশনের ওপরে সম্পূর্ণ আমাদের স্টাডি মেটেরিয়াল তৈরি আছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো, অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করে নিতে পারো। এবারে এখানে ইউনিট 1 থেকে দেখো, প্রথম প্রশ্ন, শিক্ষার সমাজতত্ত্বের প্রকৃতি ও পরিধি বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন,
শিক্ষা সমাজতত্ত্বের সংজ্ঞা দাও। শিক্ষার সমাজতত্ত্ব পাঠের প্রয়োজনীয়তা বা গুরুত্ব আলোচনা করো। নেক্সট হচ্ছে শিক্ষার সমাজতত্ত্ব এবং শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্বের মধ্যে ধারণাটি স্পষ্ট করো। ইউনিট টু এ দেখো সামাজিকরণ বলতে কী বোঝো, শিশুর সামাজিকরণে বিদ্যালয়ের ভূমিকা বিস্তারিত আলোচনা করো। তারপরে সামাজিক গোষ্ঠী কাকে বলে, প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠী বলতে কী বোঝো, এদের বৈশিষ্ট্য আলোচনা করো। তারপরে সামাজিকরণের বিভিন্ন মাধ্যমগুলি কী কী, এই প্রক্রিয়ায় শিক্ষকের ভূমিকা আলোচনা করো। 3 নম্বর ইউনিট কি, সামাজিক পরিবর্তন কাকে বলে, সামাজিক পরিবর্তনে শিক্ষার ভূমিকা বিস্তারিত আলোচনা করো। নেক্সট হচ্ছে সামাজিক স্তরবিন্যাস বলতে কী বোঝো, সামাজিক স্তরবিন্যাসের উপাদান বা কারণগুলি আলোচনা করো। নেক্সট হচ্ছে সামাজিক যোগাযোগ বলতে কী বোঝো, শিক্ষাক্ষেত্রে সামাজিক যোগাযোগের গুরুত্ব বা ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, সামাজিক মিথস্ক্রিয়া কাকে বলে, সামাজিক মিথস্ক্রিয়ার বিভিন্ন ধরন বা প্রকারভেদ আলোচনা করো। এবার 5 নম্বরের প্রশ্ন, ইউনিট 1 থেকে দেখো সমাজতত্ত্ব ও শিক্ষার মধ্যে সম্পর্ক সংক্ষেপে লেখো, শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্ব ও শিক্ষামূলক সমাজতত্ত্বের মধ্যে পার্থক্য, শিক্ষায় সমাজতত্ত্বের সংজ্ঞা ও অর্থ, শিক্ষার সমাজতত্ত্বের সংজ্ঞা ও অর্থ। ইউনিট টু এ প্রথম প্রশ্ন, শিশুর সামাজিকরণে পরিবারের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। নেক্সট হচ্ছে প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য লেখো। নেক্সট হচ্ছে সামাজিক গোষ্ঠী হিসাবে প্রথাগত ও অপ্রথাগত গোষ্ঠীর ধারণা দাও। নেক্সট সামাজিকরণ প্রক্রিয়ার ধারণা সংক্ষেপে ব্যাখ্যা করো। 3 নম্বর ইউনিট দেখো, 3 নম্বর ইউনিট আছে কি, সামাজিক সচলতা বা বিচলন বলতে কি বোঝো, সামাজিক সচলতার প্রকারভেদগুলি সংক্ষেপে লেখো। নেক্সট সামাজিক যোগাযোগে অপ্রথাগত মাধ্যমগুলি সম্পর্কে সংক্ষেপে লেখো। তারপরেই আছে সামাজিক স্তরবিন্যাস ও শিক্ষার সম্পর্ক সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন আছে সামাজিক পরিবর্তনের কারণ আর সামাজিক মিথস্ক্রিয়া ও শিক্ষার সম্পর্ক। এই হচ্ছে তোমাদের দুটি পেপারে কমপ্লিট সাজেশন।